স্থানীয় যারা নেতাকর্মী আছে ছাত্রদল যুবদলের তারা কিন্তু বলছে এটা বিক্ষুব্ধ জনতা এই এনসিপির এদেরকে হামলা করেছে। ব্যাপারটা এমন যদি হয় যে চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাবে না, একজন একটা এলাকায় চাষের রাজত্ব তৈরি করে রেখেছে, মাফিয়া তন্ত্র কায়েম করে রেখেছে, আপনি তাকে সেটা বলতে পারবেন না। তাহলে আমাদের আসলে বলে দিতে হবে যে কতটুকু আসলে বলতে পারবো এবং কতটুকু বলতে পারবো না। নুরুল হুদা সাবেক নির্বাচন কমিশনার, যার আমলে বিতর্কিত নির্বাচন হয়েছে, তার উপর হামলা হলো, সামনেই পুলিশ দাঁড়িয়ে দেখলো, কিছুই করলো না। তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে কিনা, মানে কোনো একক গোষ্ঠী কিনা, নাকি অনেক ধরনের মানুষ একসাথে? 32 নম্বরে যারা হামলা চালালো তাদেরকে অনেকেই চিহ্নিত করা যাচ্ছে, কারা গেলেন, কারা নির্দেশনা দিলেন। নানান ধরনের মানুষ, এক গ্রুপের মানুষ না, একজন দুইজন মানুষ না। এবং আমি একজন দুইজনকে এরকম দেখলাম যে ভোর হতে চলছে, তারা মানে হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, মানে পাগলের মতো। এবং ওখানে কিছু দেয়ালে কিছু লেখা আমি দেখলাম, লেখা এরকম যে আমার ভাই গুম হয়েছিল, সে ফিরে আসে নাই, হাসিনা তোর জন্য। এখন আপনি গেলে দেখতে পাবেন পুরো আওয়ামী লীগ শাসন আমলে তখন কিন্তু কেউ 25 নম্বরে হামলা করার সাহস পায় না, কারণ জানে যে তাদেরকে হামলা করা তো দূরের কথা, ওদিকে চোখ তুলে তাকালেও তাদেরকে নানান রকম হামলা মামলা নির্যাতন অনেক কিছু শিকার হতে হবে। এখন ধরেন আপনার উপর হামলা করছে যখন, তখন পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ মানে হামলাকারী জানে হয়তো যে আপনার উপর হামলা করলে তার কিছু হবে না। ফলে বিষয়টা কি আসলে এখানে কিনা যে প্রশাসন তখনও নিশ্চুপ থেকেছে, একদল মব করেছে, এখনো একদল মব করছে, প্রশাসন নিশ্চুপ দাঁড়িয়ে আছে। প্রশ্ন হবে লাগামহীন, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। হবিগঞ্জে সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারিদের গাড়িবহরে হামলার জন্য ছাত্রদল, যুবদল ও বিএনপির সন্ত্রাসীদের দায়ী করেছে এনসিপি, যদিও স্থানীয় ছাত্রদল, যুবদল বলছে বিক্ষুব্ধ জনতাই এই হামলা করেছে। বিএনপির অনেক নেতাই এই ঘটনার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারির আক্রমণাত্মক বক্তব্যকে দায়ী করেছেন। পাটোয়ারি বলেছিলেন, এগুলো আপনারা কি করেন, এগুলোর সাইজ করতে পারেন না, অস্ত্রগুলো কই গেছে। দুই হাতকেই অস্ত্র হিসাবে আখ্যায়িত করে তিনি আরো বলেছিলেন, ওরা ট্যাঙ্ক, কামান, গুলি, AK-47 সব নিয়ে আসুক, আর আমরা যারা এখানে আছি নামি, দেখবো কার শক্তি কতটুকু। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই কি লাঠিসোঁটা নিয়ে এই হামলা? আর এমন চ্যালেঞ্জ দিয়ে কি প্রমাণ করলেন পাটোয়ারিরা? অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশ বা সেনাবাহিনীর উপস্থিতিতে 32 নম্বরে ভাঙচুর, রাতের ভোটের প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার উপর হামলা, কিংবা আদালতে তোলার সময় সাবেক এক বিচারপতির অন্ডকোষ পর্যন্ত ছিঁড়ে ফেলার মতো ঘটনা একের পর এক ঘটেছে। তৎকালীন সরকার থেকে শুরু করে এনসিপির নেতারাও হামলাকারীদের বিক্ষুব্ধ জনতা হিসেবেই আখ্যায়িত করেছিলেন। এখন কি সেই তথাকথিত বিক্ষুব্ধ জনতায় বুমেরাং হয়ে ফিরে আসছে? যে হবিগঞ্জে থানায় আগুন দিয়ে এসআই সন্তোষকে পুড়িয়ে মারার ঘটনা স্মরণ করিয়ে পুলিশকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান, যে প্ল্যাটফর্ম থেকে পরবর্তীতে গঠিত হয়েছে এনসিপি, এখন তাদের উপর হামলার সময় পুলিশের নীরবতা কি কোনো বিশেষ বার্তা দিচ্ছে? একইভাবে পুলিশ নীরব দর্শক ছিল যখন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার ছাত্রলীগ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সামনেই কয়েকজন শিক্ষার্থীকে কয়েক দফা মারধর করেন। পরে মার খাওয়া শিক্ষার্থীদেরই গ্রেপ্তার করে পুলিশ। হাসিনা পতনের পর এটাই কি নতুন বন্দোবস্তের চিত্র? গোপালগঞ্জ থেকে হবিগঞ্জ কেন মার খাচ্ছেন গণ অভ্যুত্থানের নায়কেরা? এসব নিয়ে কথা বলতে পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। মনিরা শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। জি, ধন্যবাদ আপনি যুক্ত হয়েছেন। জি, আপনাকে ধন্যবাদ যুক্ত হয়েছেন, আপনি সময় দিচ্ছেন। আমি যেটি শুরু করব, যেহেতু আপনার দলের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন, তাদের গাড়ি বহরে হামলা হয়েছে, আমরা অবশ্য গণমাধ্যমে পুরো বিষয়টাই দেখেছি, তারপরে আপনি একটু খুব সামারি করে বলবেন যে কি হলো, কেন হলো, কিভাবে হলো। ধন্যবাদ আবার আপনাকে এবং আপনার যারা দর্শক দেখছেন তাদের শুভেচ্ছা। প্রথমত এটা তো আমাদের আসলে চলমান একটা কর্মসূচি, জুলাই পদযাত্রা। সেখানে আমাদের স্বাভাবিকভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আমাদের দুই গ্রুপে ভাগ হয়ে গেছি এবং হবিগঞ্জে আমাদের একটা গ্রুপ, যে যারা আসলে লিড দিচ্ছিলেন তারা হচ্ছেন জনাব সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রত্যেকটা জায়গায় গিয়ে তো আমাদের আসলে বক্তব্য দিয়া, তো স্বাভাবিকভাবেই সেখানেও কিন্তু আসলে একই ধরনের আমাদের বক্তব্য চলছিল। তো সেই জায়গায় দেখা গেছে যে হবিগঞ্জে বক্তব্যের পরে বক্তব্য শেষ, প্রোগ্রাম শেষে আমাদের নেতাকর্মী সহ আমাদের যে গাড়ি বহর সেটা সার্কিট হাউসের দিকে যাচ্ছিল। আমাদের মিডিয়া টিমের গাড়িটা মানে প্রথমে সার্কিট হাউসের দিকে যায় এবং সেখানে দেখা যায় যে আপনারা যে ভিডিওটা দেখেছেন, প্রথম যে ভিডিওটি আসলো, একটা গাড়ি থেকে লোকজনকে বের করে বেধড়ক মারপিট করা হচ্ছে এবং সেখানে আমরা দেখেছি যে যারা মারধর করছে তাদেরও কিছু পরিচয় প্রকাশ পেয়েছে যে তারা হবিগঞ্জ জেলা ছাত্র দলের যারা। তো এইভাবে করে মারা শুরু হয় এবং সেটা সার্কিট হাউসের এই গন্ডির আশেপাশেই সেই হামলাটা হয়। তো হামলার পরে তো আমাদের নেতাকর্মী যারা তারা আহত হন এবং তারা সিলেট ওসমান গনি মেডিকেল হসপিটালে তারা ভর্তি হন এবং একজনের আলিফ চৌধুরী, সে আমাদের ছাত্র শক্তির সংগঠক হবিগঞ্জে, সে মারাত্মকভাবে চোখে আহত হয় এবং তাকে ঢাকা আনা হয়েছে। তিনি এখন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সেখানে উনি চিকিৎসারত আছেন এবং খুবই
মানে হতাশার কথা হচ্ছে এটাই যে তার চিকিৎসকদের যেটা বক্তব্য সেটা হচ্ছে তার হয়তো বাম চোখটা কোনোভাবে আলো ফেরার সম্ভাবনা নাই, তবুও তারা চেষ্টা করবেন। তো এই হচ্ছে পরিস্থিতি। এবং সেখানে কিন্তু আমাদের যারা নেতাকর্মী ছিল তারা একেবারেই নিরস্ত্র ছিল, মানে তাদের তো আসলে হামলা করবা না, তাদের তো আসলে কর্মসূচি পালন করতে গেছে। সুতরাং অতর্কিত যে হামলাটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। আপনি যে এবং বলছেন যে যারা কারো হামলা কারো করেছে, পরিচয় প্রকাশ পেয়েছে ছাত্রদলের কয়েকজন, জি মানে তাদেরকে চিহ্নিত করা গেছে, ছাত্রদলের কে কে আছে তাদের নাম ঠিকানা সহ চিহ্নিত করা গেছে? জি জি জি, এটা চিহ্নিত করা গেছে। কারণ হচ্ছে একেবারে যারা সম্মুখ সারিতেই যারা হামলা করছিলেন তাদের কিন্তু অনেক অনেক জায়গা থেকে আমি দেখলাম যে জিয়া সাইবার ফোর্স, তারপরে হচ্ছে এরা এবং ছাত্রদল, হবিগঞ্জ ছাত্রদলের দায়িত্বশীল যারা, তাদের মধ্যে অনেকের পরিচয় সামনে এসছে। এবং সেই জায়গা থেকে জানি না আসলে ছাত্রদলের পক্ষ থেকে কতখানি সাংগঠনিক ভাবে সেটা অ্যাড্রেস করা হচ্ছে, কিন্তু তবে ছাত্রদলের মোটামুটি পক্ষ থেকে পরিচয় সবার বা প্রকাশ। যারা স্থানীয় যারা নেতাকর্মী আছে ছাত্রদল যুবদলের, তারা কিন্তু বলছে এটা বিক্ষুব্ধ জনতা এই এনসিপি এদেরকে হামলা করেছে। শুধু তারাই না, রাশেদ খান যিনি নতুন বিএনপিতে আছেন তিনি বলছেন যে জনগণ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করে না, এটা তাদের সৌভাগ্য। মানে এটা জনগণের কথা বলছে, যে জনগণ এটি করেছে। মানে এটাই হচ্ছে মজার ব্যাপার, জানেন বাংলাদেশের যে রাজনীতি, রাজনৈতিক সংস্কৃতি, সেখানে এতদিন ধরে যারা পুরনো রাজনীতিবিদ যারা, আমরা তাদের সবসময় শুনে এসেছি যে তারা জনগণ বলতে আসলে তাদের দলীয় নেতা কর্মীকেই বোঝান। হ্যাঁ, এখন আমরা যখন আসলে সেখানে তারা আপত্তি জানাচ্ছে যে সেই হবিগঞ্জের জিকে গৌস তাকে কেন অ্যাড্রেস করে কথা বলা হয়েছে। এখন দেখেন, ব্যাপারটা এমন যদি হয় যে চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাবে না, একজন একটা এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছে, মাফিয়া তন্ত্র কায়েম করে রেখেছে, আপনি তাকে সেটা বলতে পারবেন না, তাহলে আমাদের আসলে বলে দিতে হবে যে কতটুকু আসলে বলতে পারবো এবং কতটুকু বলতে পারবো না। একজন ঋণ খেলাপিকে আপনি ঋণ খেলাপি বলতে পারবেন না, তার মানে এখন আমাদের তাহলে বলে দিতে হবে যে আমরা আসলে বাক স্বাধীনতার সীমানা কতটুকু, আমরা কতটুকু বলবো, বা কিভাবে অ্যাড্রেস করলে আসলে সরকার খুশি হবে এবং আমরা বিরোধী দল হিসেবে সেটা করবো কিনা। মানে বাক স্বাধীনতা তো আসলেই একটা সীমা আছে, সেটা তো মানে ওই যে সংবিধানে বলছে সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন, সেই রিজনেবল রেস্ট্রিকশনটা কি হবে সেটা আবার কেউ ডিফাইন করে যেহেতু দেয় না। তবে এতটুকু বোঝা যায় যে একটা সীমা আছে, সেই সীমাটা আপনাদের কাছে কি সেটা পরবর্তীতে বোঝার চেষ্টা করি। কিন্তু এই যে বিক্ষুব্ধ জনতা, ধরেন 5ই আগস্টের পরপর তারপরে বেশ ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসলো, তখনও বিভিন্ন জায়গায় মবের ঘটনা ঘটতো, আমরা শুনতাম বিক্ষুব্ধ জনতা। এমনকি সরকারের পক্ষ থেকেও বলা হতো, এনসিপি যখন গঠন করলো তারপরে এনসিপির পক্ষ থেকেও বিভিন্ন সময় বলা হতো যে বিক্ষুব্ধ জনতার কাজ, এটা আসলে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা শুনেছি ধরেন 32 নম্বরে হামলা হলো, পুলিশ দাঁড়িয়ে দেখলো, সেনাবাহিনী দাঁড়িয়ে দেখলো। নুরুল হুদা সাবেক নির্বাচন কমিশনার, যার আমলে বিতর্কিত নির্বাচন হয়েছে, তার উপর হামলা হলো, সামনেই পুলিশ দাঁড়িয়ে দেখলো, কিছুই করলো না। আপনাদের যখন হামলা হচ্ছিল তখন পুলিশ দাঁড়িয়ে দেখলো, তখনও বলা হচ্ছে বিক্ষুব্ধ জনতা। মানে এখন কি একটু বুমেরাং হয়ে যাচ্ছে কিনা বিক্ষুব্ধ জনতার বেশে এখন আপনাদের উপরে একটা হামলার বিষয় করে যাচ্ছে? মানে ব্যাপারটা তো আসলে এমন না যে আম, এটা চিহ্নিত করা যাচ্ছে না। আপনি দেখেন, ধানমন্ডি 32-এ যারা আসলে হামলা করছে, বা এই যে আপনি কমিশনের কথা, নির্বাচন কমিশনের কথা বলছেন, তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে কিনা, মানে কোনো একক গোষ্ঠী কিনা, নাকি অনেক ধরনের মানুষ একসাথে। চিহ্নিত আমি বিক্ষুব্ধ জন। অনেককে চিহ্নিত, হ্যাঁ, ধরেন 32 নম্বরে যারা হামলা হ্যাঁ, চালালো হ্যাঁ, তাদেরকে অনেকেই চিহ্নিত করা যাচ্ছে, কারা গেলেন, কারা নির্দেশনা দিলেন, বা প্রথম আলো ডেইলি স্টারে যারা হামলা করলো তখন কারা গেলেন, কারা নির্দেশনা দিলেন, অনেকেই চিহ্নিত করা কিন্তু গেছে। কিন্তু সেটাকে আমরা মব বলেছি, বিক্ষুব্ধ জনতা বলেছি। দেখেন দুইটা বিষয় আমার কাছে আলাদা। আপনি ধানমন্ডি 32-এ যাকে যখন আসলে হামলার কথা বলবেন এবং প্রথম আলো ডেইলি স্টারে হামলার কথা বলবেন, একটা একটা করে আমি বলি। কিন্তু দুইটা ধরেন একভাবে বলবো না। হ্যাঁ, ধানমন্ডি 32-এ যদি হামলার কথা বলেন, বা এটাকে যখন আপনি বিক্ষুব্ধ জনতা বলবেন নাকি বলবেন এখানে, আমি যদি বলি যে ধানমন্ডি 32-এ যখন আসলে এই যে ভাঙচুর যেটা হলো, আমি একেবারে শেষ রাতের দিকে, ভোরের দিকে আমি ওখানে গেছিলাম যে আসলে কি অবস্থা। আমি জানি না যে আপনার সেটা হয়তো সৌভাগ্য হয়নি। সেটা হচ্ছে আমি যখন গেলাম, যে দেখলাম নানান ধরনের মানুষ, এক গ্রুপের মানুষ না, একজন দুইজন মানুষ না, এবং আমি একজন দুইজনকে এরকম দেখলাম যে ভোর হতে চলছে, তারা মানে হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে মানে পাগলের মতো। এবং ওখানে কিছু দেয়ালে কিছু লেখা আমি দেখলাম, লেখা এরকম যে আমার ভাই গুম হয়েছিল, সে ফিরে আসে নাই, হাসিনা তোর জন্য। এখনো আপনি গেলে দেখতে পাবেন। আবার 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 দেয়ালে এরকম লেখাও দেখেছি যে আমি গত 20 বছর দেশে আসতে পারি নাই এই হাসিনার জন্য। তো মানুষের ক্ষোভ, আপনি ধরেন একটা সরকার কখন আসলে পতিত হয়, কখন আসলে জনগণের দ্বারা এটা পতন হয়, যখন আসলে একটা বড় অংশ, মানে আমার দুঃখ আপনার দুঃখ অন্য আরো অনেকজনের দুঃখ কিন্তু একসাথে হয়। এটা যেরকম আমি একভাবে ব্যাখ্যা করলাম, এখন আমি যদি বলি প্রথম আলো এবং ডেইলি স্টারের ব্যাখ্যাটা, এটা একদমই ভিন্ন। প্রথম আলো ডেইলি স্টার আসলে কোনোভাবে যদি আসলে কোনো গোষ্ঠীগত পারপাস সার্ভ করে, বা সেটা যদি আসলে সাংবাদিকতার জায়গা থেকেও সেটা বিচ্যুত হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু ভাঙার কোনো রাইট কারণ নাই, বা সেখানে আগুন দেওয়ার রাইট কারণ নাই, এটা কোনোভাবেই হতে পারে না। আপনি প্রতিষ্ঠানের ব্যাপারে আপনার আপনার ইয়ে থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, কিন্তু আপনি প্রতিষ্ঠান ভাঙবেন কিভাবে? মানে সেটা তো আমার দেশের একটা প্রতিষ্ঠান। আপনার যদি কাউন্টার ন্যারেটিভ দিতে হয়, যে ওই ন্যারেটিভটা আপনার মনে হচ্ছে ভুল, কাউন্টার ন্যারেটিভ দিতে গেলে আপনার আরেকটা নতুন প্রতিষ্ঠান বানায় আপনি কাউন্টার ন্যারেটিভ দেন, বাট আপনি এটা ভাঙার বা আগুন দেওয়ার কোনো রাইট আপনার নাই। এবং এখানে যারা যারা যুক্ত, তাদের সে যদি এমনও হয়, এই বিক্ষুব্ধ জনতার মধ্যে যদি আমার দলের লোক হয়, আপনি তাদের গ্রেফতার করেন, একেবারে স্পষ্ট ব্যাপার। কারণ কিন্তু ধরেন মানে বিক্ষুব্ধ জনতার এই ব্যাখ্যাটা বুঝবার জন্যই পুরো আওয়ামী লীগ শাসন আমলে তখন কিন্তু কেউ 32 নম্বরে হামলা করার সাহস পায় না, কারণ জানে যে তাদেরকে হামলা করা তো দূরের কথা, ওদিকে চোখ তুলে তাকালেও তাদেরকে নানান
রকম হামলা মামলা নির্যাতন অনেক কিছু শিকার হতে হবে। এখন ধরেন আপনার উপর হামলা করছে যখন, তখন পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ মানে হামলাকারী জানে হয়তো যে আপনার উপর হামলা করলে তার কিছু হবে না, ফলে এইভাবে যদি বিক্ষুব্ধ জনতা, আজকে আমার উপরে অনেকে বিক্ষুব্ধ আছে, আমি রাস্তায় নেমে গেলাম, যদি পুলিশ দাঁড়িয়ে দেখে আমার উপরে অনেকে হামলা করবে, আপনার উপরে অনেকে হামলা করবে। ফলে বিষয়টা কি আসলে এখানে কিনা যে প্রশাসন তখনও নিশ্চুপ থেকেছে, একদল মব করেছে, এখনো একদল মব করছে, প্রশাসন নিশ্চুপ দাঁড়িয়ে আছে? কারণ আক্রোশ কম বেশি সবার উপরই আছে, আর রাজনীতি করলে তো বেশি থাকেই। না, হ্যাঁ, দেখেন, এটা হচ্ছে যখন রাজনৈতিক দলের উপর হবে সেটার ব্যাখ্যাটা আমার কাছে ভিন্ন। যখন ধরেন আওয়ামী লীগ আমলে যখন বিএনপি জামাতের উপরে যখন আক্রমণগুলো হতো, ছাত্রলীগ যখন আক্রমণ করতো, এবং প্রশাসন এবং পুলিশ যখন তাকে নীরব দর্শকের ভূমিকা পালন করতো, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে তারাও স্ব-উদ্যোগী হয়ে এই হামলায় যুক্ত হতো, মানে পুলিশের কথা বলছি, এটা তো হয়েছে। আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন দমানোর ক্ষেত্রে পুলিশ একদম উদ্যোগী ভূমিকা পালন করেছে, আমরা মার খেয়েছি, পুলিশের দিক থেকে মার খেয়েছি। সুতরাং এটা তো অবশ্যই যে যখন পুলিশ প্রশাসন এই নীরব দর্শক হয়ে দেখে অথবা উদ্যোগী হয়ে হামলা করে, তখন অবশ্যই এর সাথে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে তাদের পুরস্কৃত হবার সম্ভাবনা, অথবা এখানে হামলা করলে বা নীরব দর্শকের ভূমিকায় থাকলে আমার কিছু হবে না, আমার দায়িত্ব পালনটা না করলে আমার কিছু হবে না, এই জায়গাটা মাথার মধ্যে থাকে। সুতরাং এই দুইটা ক্ষেত্রে একই রকম। যেমন এই আমাদের উপরে হবিগঞ্জে যারা আসলে হামলাটা করলো, যেই হবিগঞ্জ জেলা ছাত্রদলের কথা যদি বলি, এটা তো প্রকাশ্য এখন। তারা যখন হামলা করলো, তারা কিন্তু খুব মানে এটা হামলা করার পরে আমরা কি দেখি, যারা হামলা করে তারা কিন্তু নিজেদের মুখটা লুকাতে চায়, কিন্তু আমরা কিন্তু দেখেছি ভিডিওগুলো কোথা থেকে পেলাম আমরা, এটা কিন্তু আমাদের লোকজন একটা ক্যামেরা ল্যাপটপ সব ভেঙে ফেলেছে, তাহলে ভিডিওগুলো কিন্তু তাদের পক্ষ থেকে আমরা পেলাম। তারা প্রকাশ্য এই ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করেছে এবং এটা নিয়ে উল্লাস করেছে, কারণ তারা জানে যে ওপর মহল থেকে কোনো না কোনো সিগন্যাল আছে যে এই ধরনের হামলা করলে হয় তারা পুরস্কৃত হবে, অথবা তাদের একটা সমর্থন আছে। এর আগের মবগুলোর জন্য যদি বলি, এরকম বিষয় হয়নি? ধরেন যখন সাংবাদিকদেরকে সেখানে সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার করা হলো, সাংবাদিক কয়েকজন ছিলেন, তারা নাকি সরকার পতনের চক্রান্ত করছিলেন, একদম প্রকাশ্য পাবলিক সেমিনারে তারা কথা বলছিলেন, আমি বলছি, এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিল, হাফিজুর রহমান কার্জন ছিলেন, মঞ্জুরুল আলম পান্না ছিলেন, আরো কয়েকজন সাংবাদিক ছিলেন, তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে নেওয়া হয়ে গেল। সেখানে যারা হামলা করলো তারাও কিন্তু তারা নিজেদের ভিডিও করছে, বা নুরুল হুদাকে যারা হামলা করলো তারাও তো আসলে আইনের দ্বারা শাস্তির যোগ্য, তারা তো আইনের আওতায় আসতে পারতো, কিন্তু তাদেরকে হামলা করলো, পুলিশ দাঁড়িয়ে থাকলো, তারা নিজেরা ভিডিও করলো, কারণ এখানে তারা বিক্ষুব্ধ জনতা হিসেবে তারা বেশ খাতিরযত্ন পাচ্ছিল। এরকম না ব্যাপারটা? খাতিরযত্ন আপনি কার কাছ থেকে পাচ্ছেন? সরকারের কাছ থেকে। বিক্ষুব্ধ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ বা আপনাদের কাছে? না, বিক্ষুব্ধ জনতা সবাইকে বলা যাবে না, সবাইকে বলছেও না কেউ। এই এখন ধরেন রাজনীতিবিদের বিক্ষুব্ধ জনতা এবং সত্যিকার অর্থে বিক্ষুব্ধ জনতার মধ্যে পার্থক্য আছে। যখন বিএনপি বলছে এটা দেখেন, বিএনপি যখন বলছে যে জনতা প্রতিরোধ করেছে, তো জনতা কারা আমরা দেখছি না? এটা তো একটা নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট দলের সমর্থনকারী, তো নির্দিষ্ট দল এবং তারা পদে আছে, আপনি এটা তো খুব মানে ইজি টু সর্ট আউট। কিন্তু আপনি যখন দেখেন প্রথমত এই যে সাংবাদিকদের কথা বললেন বা যে কোনো ধরনের মবের কথা বললেন, মব বা সাংবাদিকদের এই দেখেন, আপনি যতগুলো ঘটনার কথা আনলেন প্রত্যেকটারই কিন্তু আলাদা অবতারণ আমি করতে পারবো। যেমন এই সাংবাদিকদের কথা বললেন, দেখেন সাংবাদিকরা ছাত্র হত্যার মানে মামলায় তাদের পুলিশে নেওয়া, এটা আমি সমর্থন করি না, কারণ তারা ছাত্র হত্যার সাথে সরাসরি সম্পর্কিত না। তবে তার একটা তো বিচার হতে হবে। দেখেন সাংবাদিকতার তো একটা নিরপেক্ষতার একটা জায়গা আছে, কিন্তু আপনি নিরপেক্ষতার জায়গাটা রাখলেন না, আপনি পুরোপুরি একটা দলের হয়ে সিকোফ্যান্সি করলেন। তো সেটার জায়গাটা তো অবশ্যই আপনার এটার জবাবদিহিতাটা কোথায় আপনি দিবেন? আপনার তো একটা শপথ আছে সাংবাদিকতার জায়গা থেকে, কিন্তু আপনি কি করলেন যে দেখা গেছে যে আমি যদি বলি একদম নাম ধরেই বলি, আমরা সোমা ইসলাম, তিনি তো লিটারালি একটা দলের হয়ে নির্বাচনী প্রচারণা করেছেন, এটা তো আমরা দেখেছি। সুতরাং এই যে আপনি ফারজানা রূপা থেকে বলেন, বা আমি নাম ধরে আর বলতে চাচ্ছি না, পান্না ভাইয়ের কথা বলেন, ইনারা তো আসলে সেইমলেসলি এই কাজটা করেছে। একটা দলের পক্ষে ন্যারেটিভ উৎপাদনের কাজ তো আপনার না। আপনার সাংবাদিকতা যদি আপনি করেন, আপনি নিজেকে যদি সাংবাদিক হিসেবে পরিচয় দেন, তাহলে আপনার নিরপেক্ষতার জায়গা থাকতে হবে এবং প্রত্যেকে আপনার প্রশ্ন করতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করতে হবে, এবং বিরোধী দলের জায়গা থেকেও তাদের যদি অপরাধ থাকে আপনি প্রশ্ন করেন। প্রশ্ন করে আপনি খুবই বলছেন মনিরা শারমিন যে সাংবাদিকরা আসলে একটা বস্তুনিষ্ঠ খবর প্রচার করবে, এটা করবার কথা, কিন্তু এটি আপনি খুব একটা যৌক্তিক কথা বলছেন। কিন্তু ধরেন কেউ যদি ন্যারেটিভ উৎপাদনের কাজ করে, ন্যারেটিভ উৎপাদনের কাজ, যেমন ধরেন আমেরিকাতে আছে ফক্স নিউজ, তারা আসলে একটা পার্টিকুলার দলের পক্ষে কাজ করে বিশেষ করে, তো এরকম যদি কোনো থেকেও যায়, তাহলে তার জন্য হত্যা মামলা দিয়ে তাকে মানে আসামি করে 2 বছর জামিনও হবে না, তারা গ্রেপ্তার হয়ে আছেন না। দেখেন আমি তো এটাই বললাম যে আপনার যেটা অপরাধ, সেই অপরাধের মাত্রা অনুযায়ী আপনার বিরুদ্ধে মামলা হতে হবে। আমাদের এখানে ভুলভাল মামলা হয়েছে, তো এটা সহজ কথা, একদম সত্য কথা। আপনি ছাত্র হত্যার সাথে জড়িত না, কিন্তু আপনার বিরুদ্ধে ছাত্র হত্যার মামলা হয়েছে। এখন এটার ফলে যেটা হইলো, আপনার যেটা আসলে অপরাধ আমি সেটা তো চাপা পড়ে গেল, মানে আপনাকে এবং আপনাকে আমরা কিন্তু ভিকটিম বানাইলাম। আপনার ন্যারেটিভ উৎপাদনের কাজটা করেছেন, আপনি 3টা অনির্বাচিত সরকার টিকে থাকছে বাংলাদেশে, সেটার পক্ষে আপনি ন্যারেটিভ উৎপাদন করছেন এবং তাদের এই অবৈধভাবে ক্ষমতাটাকে জায়েজ করছেন বক্তব্যের মাধ্যমে, প্রশ্নের মাধ্যমে, এবং বলেছেন এটা ঠিক আছে। সেইটার
অপরাধটা আমরা আড়াল করলাম আপনার ছাত্র হত্যার মামলা দিয়ে এবং আপনাকে ভিক্টিমাইজ করলাম। এখন আপনি বলবেন যে আমি তো এই কাজটা করি নাই, তো এটাও তো একটা মানে এটা তো আমাদের লস হয়েছে। এটা তো আসলে আমার কথা হচ্ছে যে এই যে জুলাই গণ অভ্যুত্থানটা ছিল এটা তো আসলে বৈষম্যের বিরুদ্ধে ছিল এবং ইনসাফের কথা বলা হয়েছে, মানে জাস্টিসের কথা বলা হয়েছে। তো জাস্টিসটা তো আপনার জন্য কোনটা জাস্টিস? হাসিনার জন্য যেরকম দেশে তাকে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করাটা জাস্টিস, এবং আপনার যে অপরাধ আপনাকে সেই অপরাধে অপরাধী হিসেবে সাব্যস্ত করে এবং সেটার জন্য বিচারের আওতায় আনা, এখানে এই বিষয়টা আজকে কথা বলার না, তারপরেও আপনার কাছে যেহেতু আপনি এই বিষয়টা বলছেন যে এটা এখন যদি ধরেন তারা এখন মজলুম শ্রেণীতে পরিণত হচ্ছে, ফলে ক্ষোভটা আপনাদের উপর হচ্ছে, যারা আসলে ক্ষমতায় গেছেন বা ক্ষমতা পরিবর্তন করে নতুন একটা বন্দোবস্তের কথা বলে এসে আবারও সেই পুরনো নতুন করে মজলুম শ্রেণী তৈরি হচ্ছে, ফলে বিক্ষুব্ধ জনতা যদি এখন আপনাদেরকে আক্রমণ করে তাহলে আপনারা মানে সেই তো বিক্ষুব্ধ জনতারই ক্ষোভের বহিঃপ্রকাশ আপনাদের উপরে পড়তে পারে। দেখেন, বিক্ষুব্ধ জনতা এই যে বারবার করে বলছেন, এখানে কিন্তু বিক্ষুব্ধ জনতার মানে কি বলে এই ক্ষেত্রে বিক্ষুব্ধ জনতাটা আসলে কারা, এটা হচ্ছে আমার প্রশ্ন। এই ক্ষেত্রে বিক্ষুব্ধ জনতা আপনার তো গ্রুপ অফ পিপল, এটা আপনার অডিয়েন্স তো কানেক্ট করতে হবে। ধরেন এনসিপির উপরে যে হামলা হলো, এখন বিএনপির লোকজন যারা বলেছে যে বিক্ষুব্ধ জনতা, তারা বলেছে ছাত্র দলের কথা। এখন আপনি যখন বলছেন যে এই যে যাদের মজলুম বানানো হচ্ছে তাদের এই কারণে যদি আসলে আমাদের উপর কেউ খড়গহস্ত হয়, এটা তখন তো আমি বলছি, আমরা এখানেই যে তারা হামলা করলো এটা তো তারা না, তারা তো করলো ছাত্র দল বা যুব দল, আপনারা যাদেরকে অভিযোগ করছেন। কিন্তু আমি জেনারেলি বলছি যে ওইখানেও তো একটা মজলুম শ্রেণী তৈরি হচ্ছে। এতদিন ধরে জামাত শিবিরের উপর তাদেরকে একটা দমন পীড়ন, তাদের বা বিএনপিও তাদের উপর দমন পীড়ন করা হয়েছে, তারা একটা মজলুম শ্রেণীতে পরিণত হয়েছে। ফলে তাদের আওয়ামী লীগের কথা যদি বলেন, আওয়ামী লীগ যদি মজলুম শ্রেণী বলেন, বাংলাদেশে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগকে মজলুম এটা হইতে গেলে এটা হচ্ছে আরো অনেক বছর লাগবে। মানে আওয়ামী লীগের আসলে মজলুম হওয়ার সুযোগ হয় না। আওয়ামী লীগকে বলছি না, আওয়ামী লীগ তো একটা বিশাল মানে একটা দল, আমি ব্যক্তিগুলোর কথা বলছি। যে ব্যক্তিগুলো এই যে আপনি বলছেন যে সাংবাদিকটা হত্যা মামলা হয়ে আছে, তাদের প্রকৃত অপরাধের বিচারটা হচ্ছে না, বরং তারাও এখন একটা ভিকটিম হয়ে যাচ্ছেন। তো এই যে ভিকটিমের পরিবার আছে, পরিবারের বন্ধু পরিজন আছে, তারা তো নিজেদেরকে মজলুম মনে করবে যে তারা বিচার পাচ্ছে না এই স্বাধীন বাংলাদেশে। ফলে তাদের একটা বিক্ষোভ আসবে, ক্ষোভ আসবে না? তাদের 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 ক্ষোভ আসতে পারে, কিন্তু এটার দায়িত্ব তো আসলে দেখেন, এটার দায় আপনি কাকে দিবেন? এটার দায় দিবেন আপনি হচ্ছে যারা সেই সময় আপনারা হচ্ছে নতুন বন্দোবস্তর কথা বলে এসেছেন এবং আপনারা মানে আপনারা তো এটার বিরুদ্ধে কিছু করলেন না, মানে এই যে এটা হচ্ছে কথা ছিল না, মানে এইটা একটা ফেলাসি। জি না, আমি বলি এটা একটা ফেলাসি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় মানে এই যে অসুবিধার জায়গা কি হচ্ছে জানেন, আমরা না করতে পারছি আসলে বিপ্লবী সরকার যদি করতে পারতাম তাহলে আমরা পুরো দায়টা আমরা নিতাম। কারণ হ্যাঁ, এই সরকারটা পুরাটা মানে দিস গভর্নমেন্ট ইজ রান বাই আস, বাট নট। আপনারা যখন শোনেন কিচেন ক্যাবিনেটের কথা, আপনারা যখন শোনেন যে 3 জন উপদেষ্টা তারা কিছুই জানে না, অনেক ঘটনা ঘটে যাচ্ছে, আপনারা যখন শোনেন যে ইন্টারিম গভর্নমেন্টের সরকারের মধ্যেও সরকার আছে, তখন আপনাদের আসলে এই প্রশ্নগুলো করতে হবে আসলে কারা সরকারটা চালিয়েছে। এবং আমি যদি বলি যে ইন্টারিম গভর্নমেন্ট এটা অনেক ক্ষেত্রে বলা হয় যে এনসিপি এখানে অনেক আপার হ্যান্ডে ছিল, বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ ক্ষেত্রে এটা বলা হয় জামাত এনসিপি এরা হচ্ছে খুব আপার হ্যান্ডে ছিল। কিন্তু আমি যদি বলি যে এই উপদেষ্টা পরিষদটা ছিল সর্বদলীয়, হ্যাঁ, এখানে যেরকম বিএনপির লোকজন ছিল, আমাদের 3 জন কারা ছিল এটা খুবই স্পষ্ট, আলোর মতো স্পষ্ট। আপনারা জানেন জামাতের মনস্ক লোকজন ছিল। তো উপদেষ্টা পরিষদটা ছিল সর্বদলীয়। সুতরাং এখানে শুধুমাত্র যদি এই বিএনপি ন্যারেটিভে যদি আমাদের উপরে দায় দেওয়া হয় তাহলে কিন্তু এটা ভুল হবে। এবং অসুবিধার জায়গা কি জানেন, যে ইন্টারিম সরকারের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে হি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য স্টুডেন্টস লিডার্স, এইটার কারণে পুরো দায়টা এই ইন্টারিম সরকারের কোনো সফলতার দায় আপনি কখনো শুনবেন না যে এনসিপির কোনোটার সফলতা। গণ অভ্যুত্থানের ক্রেডিট তো আপনারা নিয়েই থাকেন, তাই না? গণঅভ্যুত্থান তো শেষ না, গণঅভ্যুত্থান তো শেষ। গণঅভ্যুত্থানের ক্রেডিট কিন্তু এনসিপি কখনোই এরকম দাবি করে না যে এনসিপি গণঅভ্যুত্থানের ক্রেডিট। আমি সবসময় একটা কথা বলি এবং এই একসুরেই কথা বলি, গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ক্রেডিট যারা আমাদের মধ্যে নেই, যে শহীদরা এবং সেই শহীদ পরিবাররা যারা এখনো সাফারিংস এর মধ্যে আছে, যে আহতরা যারা এখনো মানে অঙ্গহানি হয়ে আছে, যাদের চোখ নাই, হাত নাই, পা নাই, তারা সবচেয়ে বড় তাদের ক্রেডিট। এবং তারপরে আমরা যারা বেঁচে আছি আমাদের উপর আছে শুধু দায়িত্ব। কিন্তু সেটাই এই জায়গায় মানে দায়িত্ব যদি না করতে হয় আপনাদের, তাহলে তো অন্তত আপনাদেরকে মানে তাদেরও জবাবদিহিতা চাইতে হবে, যেভাবে করে আপনারা এখন আওয়ামী লীগের জবাবদিহিতা করতে চাইছেন বা বিচারটা করতে চাইছেন খুব স্বাভাবিকভাবেই, তাদের 15 বছর নানা মানে অপরাধের বিশাল তালিকা, সেটা অনুযায়ী আপনারা বিচার করতে চাইছেন। তো এই যে অন্তর্বর্তী সরকারের 18 মাস, তাদেরও তো এই সময় নানান রকম অপকর্ম, দুর্নীতি, সেই সময়ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে দেখেছি আমরা। আওয়ামী লীগের একজন এমপি সামনে একটা রাত বাসায় গিয়ে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারাই গিয়ে চাঁদাবাজিটা করলো, তখন আসিফ মাহমুদের নাম আসলো, কেউ একটা মানে তদন্ত করলো না এই প্রসঙ্গে, মানে সেই জবাবদিহিতা মানে তদন্ত করুক। এখন তো বিএনপি সরকার আসছে, এখন তো সরকারে আমরা নাই। এখন আমার কথা হচ্ছে যে ইন্টারিম সরকার, একটা সরকার চলে গেছে, হ্যাঁ, এখন একটা নতুন নির্বাচিত সরকার আসছে, তাহলে এই সরকার তো আগের সরকারের যেই দুর্নীতি, যা অভিযোগ, যেই সমন্বয়কের বিরুদ্ধে অভিযোগ থাকুক, যার যেই অ্যাডভাইজারের বিরুদ্ধে অভিযোগ থাকুক, তারা এটা মানে এই সমাধানগুলো করুক, এই অভিযোগগুলো তদন্ত করুক, এগুলো আইনের আওতায় নিয়ে আসুক। যারা অভিযুক্ত মানে প্রমাণ সাপেক্ষে, তার তদন্ত সাপেক্ষে তারা অভিযোগগুলো তদন্ত করুক। এবং আসলে যদি দোষী হয় কেউ, সে যদি আমার দলেরও কেউ হয়, কোনো অসুবিধা নাই। অবশ্যই দুর্নীতি করলে এবং এই অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। এবং সেটা যদি আমার দলের কেউ হয়, আই উইল হেল্প।
মানে আমার একদম সহজ কথা। এখন এই জায়গাতে আরেকটা অসুবিধার জায়গা কি, এনসিপি দুর্নীতিগ্রস্ত, এই এনসিপি চাঁদাবাজি করছে। মানে ধরেন বাংলাদেশে এই যে সমন্বয়ক, যখন আমি যদি এখনকার কথা বলি, গত 2 বছর আগের কথা, যখন ডিবি অফিসে আমাদের এই 6 জন সমন্বয়ক যখন ছিল, তখন যখন আন্দোলনটা একটা পর্যায়ে তারা কিন্তু প্রত্যাহার করতে হলো তাদের ডিবির চাপে। তো সেই সময় কিন্তু আমাদের আমি যদি বলি হানান মাসুদ, আপনার মনে থাকবার কথা, মাহিন সরকার, তারপরে হচ্ছে রিফাত রশিদ, এরা কিন্তু বললো আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য। এবং তখন আপনার খেয়াল থাকবার কথা, মানে আন্দোলনটা কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সমন্বয়কদের মধ্যে আর ছিল না, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে সাধারণ ছাত্র জনতার দিকে চলে গেছে। এবং আপনার মনে থাকবার কথা, সবাই কিন্তু পোস্ট করতো আমি সমন্বয়ক, আমি সমন্বয়ক। সুতরাং এই সমন্বয়ক জায়গাটা কিন্তু অর্গানিক ছিল, এখানে অনেক ছাত্র দলের লোকজন আছে সমন্বয়ক, অনেক শিবিরের লোকজন আছে সমন্বয়ক ছিল। সুতরাং এই যে সমন্বয়ক, এটা যে সমন্বয়ক বলতেই যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়ক যে শুধু এনসিপির লোক, তা কিন্তু না। এটা তো একটা সর্বদলীয় আন্দোলন ছিল, তাই না? মানে রাজনৈতিক দলগুলো তাদের ব্যানার ফেলে আসছে, কিন্তু তারা তো আসলে তাদের ছিল, অনেকে অনেক জায়গায় ছিল, সেটা আপনি বলছেন। কিন্তু আমরা সমন্বয়ক বলতে যাদের চিনে গেছি পরবর্তীতে, যাদের মুখ চেনা হয়েছে, তারা মোটা থেকে সবাই এনসিপিতে আছেন, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিছু ঝরে পড়েছেন। তারাও এনসিপিতে আসবে বলে ভেবেছিল মানুষ, কিন্তু আসে নাই, তারা ঝরে গেছে এরকম। কিন্তু সমন্বয়কের কিছু চেনা চেহারা আছে, হ্যাঁ, সেটা তো আছেই, তাই না? আপনি কি এদের কাউকে চাঁদাবাজি করতে দেখছেন? যদি যদি এদের এই যে চেনা মুখগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আপনারা তদন্ত করেন, তদন্ত করে যদি সেটা সত্য প্রমাণ হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। একদম সহজ কথা। শুনেন, একটা দলে তো নানান ধরনের মানুষ থাকে, এবং অসুবিধার জায়গা কি হয়েছে যে এই যে কটা পরিচিত চেহারা আপনারা চেনেন, তাদের বিরুদ্ধেই সব অভিযোগগুলো আসে। এবং যেটা হয় সেটা হচ্ছে, ধরেন এই মানে মানে সিলেটের এই বানিয়াচং-এর এক সমন্বয়ক, তার চাঁদাবাজি, সে কোথায় যায়, কোন সরকারি অফিসে চাঁদাবাজি করছে, সেটা দায় ওই মনিতা শারমিনের উপরে এসে পড়ে। এটা হচ্ছে সমস্যা। কারণ আমাদের চেহারা আপনি চেনেন, কারণ ওনাদের চেহারা আপনারা চেনেন না। সুতরাং আমার কথা হচ্ছে, আসলে এই যে মানে কিছু তাই কিছু তো হয় আসলে না? তাই ধরেন কোথাকার ছাত্র দলের নেতা যদি আপনাদের উপর হামলা করে, তারেক রহমানের কাছে আপনারা জবাব চাইবেন। ফলে কোথাকার না, এটাই ব্যাপার। যে আসলে ছাত্রদলের পোস্টেড নেতা, যে আসলে হবিগঞ্জ জেলা ছাত্রদল, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পোস্ট, বড় বড় পোস্ট, কিন্তু ছাত্র নেতাদের কিন্তু খুব বড় পোস্ট, জেলা পর্যায়ের নেতা। এখন এইটা কিন্তু এটা দিয়ে আপনি করতে পারবেন না, কারণ আন্দোলন একটা গণ অভ্যুত্থান তো একটা অর্গানিক মুভমেন্ট। এটা যদি আসলে ওইরকম মানে যদি খুব প্রিপেয়ার্ড বা গুছানো মুভমেন্ট হতো, তাহলে তো আমরা বিপ্লবী সরকার গঠনই করতে পারতাম। আমরা তো এরকম অনেক সমন্বয়ক আছে যে মানে অভ্যুত্থান শেষ হয়ে গেছে, তারপর আমরা চিনতে পারছি যে ও আচ্ছা, ও ওইখানে দায়িত্ব পালন করছে। মানে এটা অর্গানিক মুভমেন্টের সাথে তো আপনি রাজনীতি তুলনা করতে পারেন না। রাজনীতিতে যখন জেলা ছাত্র দলের পোস্টেড নেতা, মুভমেন্ট পরবর্তীও অনেকেই খুব প্রভাবশালী ছিলেন, এখনো আছেন, এবং চেনা জানা তাদের মধ্যে যে বলছিলাম যে অনেকে এখন এনসিপির শীর্ষ নেতা, সমন্বয়ক হিসেবে পরিচিত। আমি আবার একটু হবিগঞ্জের কাহিনীটাতে ফিরি, যে যেখানে এই ধরেন বিক্ষুব্ধ জনতা নিয়ে কথা বলছিলাম, আবার ধরেন হবিগঞ্জেই কিন্তু সেই এসআই সন্তোষকে পুড়িয়ে মারা বা থানা পুড়িয়ে দেওয়ার এই ঘটনাগুলো, মেহেদী হাসান, উনিও একজন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ওনাকে গ্রেপ্তারও করা হয়েছিল, ঠিক পরদিনই তার জামিন হয়ে গেছে। যেখানে ওই যে আপনি বলছিলেন যে ভুয়া মামলায় মানে ভুয়া মামলা দিয়েও তাদের আসলে জামিন হচ্ছে না, কিন্তু কোন এক ম্যাজিকে তার ঠিক পরদিনই জামিন হয়ে গেছিল। তো যখন এই আপনাদের যে প্রাইমারি সংগঠন, সেই বা যেখান থেকে আপনাদের আসলে উৎপত্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানকার নেতাদের এরকম রেকর্ড, তারা আসলে পুড়িয়ে দিচ্ছেন, পিটিয়ে মেরেছেন, গণ অভ্যুত্থান নিঃসন্দেহে সেই সময় একটা অভ্যুত্থান ছিল, অভ্যুত্থান পরবর্তী বা অভ্যুত্থান মুহূর্তকালীন সময়। এখন পুলিশেরও তো একটা ক্ষোভ থাকতে পারে যে মানে আমাদের থানা পুড়িয়ে দিয়েছেন, আমাদের সদস্যদের পুড়িয়েছেন, ফলে আমরাও একটু নিষ্ক্রিয় থাকলাম দেখি। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, যে এই যে ছাত্রদল তো একটা বড় সংগঠন না? ছাত্রদলের রাকিব ভাই, যিনি আসলে সভাপতি, রাকিব ভাই কিন্তু একদম খুব মানে ফলাও করে গর্বের সাথে বলছেন যে আমরা থানা পুরাই দিছি। হ্যাঁ, আপনি এখনো দেখবেন প্রধানমন্ত্রীর সামনে উনি খুব গর্বের সাথে বলছেন এই গণ অভ্যুত্থানে আমরা কতগুলো থানা পুরাইছি। তো যখন দেখেন, এটা উনি যেভাবে বলছেন, তখন কিন্তু আপনার কোনো প্রশ্ন তোলেন নাই। এই মেহেদী হাসান যে হবিগঞ্জে, সে যখন বলছে এটা, তখন এটা কিন্তু একটা ইস্যু হয়ে গেছে। এটার কারণটা বলি। একটা গণ অভ্যুত্থানে বিক্ষুব্ধ জনতার কথা বলছেন না? বিক্ষুব্ধ জনতা হয় গণ অভ্যুত্থান, বিক্ষুব্ধ জনতা অন্য জায়গায় না। আপনি যদি বলেন প্রথম আলো ডেইলি স্টারে ওখানে বিক্ষুব্ধ জনতা ওটা পুরাইছে, তাহলে আমি বলবো না, এটা নিশ্চয়ই এটার পেছনে একটা গোষ্ঠী আছে। কিন্তু আপনি যখন বলবেন যে গণ অভ্যুত্থানে মানে যখন পুলিশ আমার মানে আমার ট্যাক্সের টাকায় আমার সন্তানের উপরে গুলি করছে, আমার ভাই বোনের উপরে গুলি করছে, আমার রিয়া গোপ সে ঘরের মধ্যে থেকে মানে মরে যাচ্ছে, এবং হেলিকপ্টার থেকে, এই হেলিকপ্টারের টাকাটা কে দিচ্ছে? আমরাই তো দিচ্ছি। তো পুলিশ যেভাবে করে সরকারের পেটোয়া বাহিনী হিসেবে অবতীর্ণ হয়ে আমাদের উপরে আমাদের গুলি চালাইছে, এবং আবু সাইদের ওই ভিডিও, এই ভিডিও তো মানে অন্তত 5 আগস্টে তো যতগুলো থানা পুরানোর ঘটনা, তো আবু সাইদের ভিডিও তো আসলে এটা তো কেউ মানে না মানে ডিজন করতে পারবে না। এটা আপনি যেই দল বলেন, যেই মত বলেন, তো মানুষ এগুলো দেখছে। এগুলো দেখার পরে আপনি বলেন তো যে একটা ফোর্সের উপরে মানুষের কতদিনের রেজ, এটা আউট অফ রেজ এটা হইতে পারে? আপনি দেখেন, এটা বাদ দিলাম, গণ অভ্যুত্থান তো একটা ঘটনা। এমন অনেক মানুষ এই গণ অভ্যুত্থানে এই বিক্ষুব্ধ জনতার মধ্যে আছে, যে মানুষের পরিবারের সদস্যকে বিনা কারণে এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হইতে হয়েছে, এই বিনা কারণে তাদের হচ্ছে কাস্টোডিয়াল ডেথের মধ্যে পড়তে হয়েছে এই পুলিশ বাহিনীর হাতেই তো, তাই না? ক্রসফায়ারে মারছে তারা কেন মারছে? সরকার বলছে তারা মেরেছে। এইবার সরকার তাদের হচ্ছে বলছে তারা হলো গুলি চালাইছে। তাই করে, তাই না? পুলিশ তো তাই করে। ধরেন এর আগে আমার অনুষ্ঠানে সেদিন ব্যারিস্টার ফুয়াদ এসেছিলেন, সেদিন বলছিলেন যে 21 আগস্টের হামলার পরে জলিল সাহেবরা থানায় থানায় ঘুরেছেন, পুলিশ মামলা নেয় নাই। ফলে সরকারের একটা মানে পুলিশের এরকম একটা ভূমিকা, এটি তো সরকারের যেভাবে সরকার বলে তাদের একটা মানে দায়িত্ব পালন বা তাদের নির্দেশনা পালন, এটা পুলিশ করে থাকে। পুলিশ সেরকমই একটা দায়িত্ব পালন করেছে, এবং পুলিশকে কেউ ওন করে নাই, না
না যারা নির্দেশনা দিয়েছিল তারা ওন করেছে, না আসলে অভ্যুত্থানকারীরা বা কেউই তাদেরকে ওন করে তারা এরকম মারধর খেয়েছে, ফলে পুলিশ কেন বা পারফর্ম করবে? আপনাদের বাঁচাতেই বা তারা আগায় আসবে কেন? যেখানে মানে আপনাদের মধ্যে কেউ বলেছেন তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, আমরা মেরেছি, মানে সেই হবিগঞ্জের কথাই বলছি, বিশেষ করে ঘটনাটা হবিগঞ্জে বলেই কথাটা উল্লেখ করলাম। রাকিবও বলেছেন বা বিএনপির আরো নেতা বলেছেন, আমি সেটাও শুনেছি, কিন্তু হবিগঞ্জের ঘটনাই এটা, যেখানে এসআই সন্তোষকে পুড়িয়ে মারার ঘটনা। দেখেন, এই গণঅভ্যুত্থানের মধ্যে একটা খুবই অভূতপূর্ব আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এক পুলিশ সদস্যের সন্তানই কিন্তু এই লাশগুলোর মধ্যে একটা ছিল। সে কিন্তু বলেছে যে একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে। টাইম হত্যাকাণ্ডের কথা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো সেই পুলিশ সদস্যের সন্তান তো এইখানে মারা গেছে, সেও দায়িত্ব পালন করেছে, সে অন্যের সন্তানের বুকে গুলি চালিয়েছে, তার সন্তান এখানে নিহত হয়েছে, সুতরাং এই জায়গায় শহীদ হয়েছে। এই জায়গায় আমি বলবো যে দেখেন, এই জন্যই আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় যেটা খুব গুরুত্বপূর্ণ ভাবে আমরা ঐকমত্য কমিশনে বলবার চেষ্টা করছি, পুলিশ সংস্কারটা খুব জরুরি। পুলিশটা সংস্কার হয় নাই। আজকে যারা এনসিপির যারা নেতা তাদের সাথে যারা হাতাহাতি করছে, এনসিপির একজন স্ট্যান্ডিং সংসদ সদস্য, তাকে যেভাবে করে হেনস্থা করছে, নারী সংসদ সদস্য, তাকে যেভাবে করে পুলিশ তার গায়ে হাত দিচ্ছে এই হবিগঞ্জের ঘটনায়, তো এইটা তো আসলে পুলিশ সংস্কার না হওয়ারই তো কারণ। মানে পুলিশের সাথে রাজনীতিবিদদের সম্পর্ক কেমন থাকবে, বিরোধী দলীয় রাজনীতিবিদদের সম্পর্ক কেমন থাকবে, সাধারণ মানুষের সাথে তাদের সম্পর্ক কেমন থাকবে, এই জিনিসগুলো তো এখন পর্যন্ত তাদের কাছে ক্লিয়ার না, আমার মনে হয় অন্তত। এই কারণেই তো এই বারবার করে এই প্রশ্নগুলো আসছে, এবং এই কারণেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে আমরা পুলিশ সংস্কার কমিশনের কথা বলেছিলাম, ঐকমত্য কমিশনে। কিন্তু দেখা গেছে যে শেষ পর্যন্ত আমাদের জোড়াজুড়িতে, এনসিপির জোড়াজুড়িতে এটা নিয়ে একটু আলাপ আলোচনা হয়েছিল, এবং সেখানে পুলিশ সংস্কারের ক্ষেত্রে বলা ছিল যে এটা আসলে আলাদা একটা পুলিশ কমিশন গঠন করার কথা। এই একটা বিষয় আমাদের ঐকমত্য এসেছে। মানে পুলিশ সেই সংস্কার সেটাও হয় নাই, মানে ওই পুলিশের ওইরকমই একটা চেহারা, ওইরকমই একটা চেহারা। ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা এখন খুব ঘন ঘন এটা রেফার হচ্ছে, সালাউদ্দিন আহমদ, তিনি ছাত্রদের মানে 3 জন ছাত্রকে ছাত্রলীগ আখ্যায়িত করে, হতেও পারে তারা ছাত্রলীগ আসলে, তাদেরকে আখ্যায়িত করে তাদেরকে বেধড়ক পিটালেন, দফায় দফায় পিটালেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের সামনে পিটালেন, অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে তখনও শিবিরের মানে তাদের লোকজন তাদেরকে পেটালো। এবং মজার ব্যাপার, যাদেরকে পেটানো হলো তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, যারা পেটালো, যাদেরকে ভিডিওতে দেখা যাচ্ছে, তাদের গ্রেপ্তার করা হলো না। ফলে মানে এইসব ব্যাপারে কি আপনারা কোনো প্রতিবাদ করেছেন? আপনারা তো খুবই দায়িত্বশীল একটা রাজনৈতিক দল এবং প্রভাবশালীও বটে গণঅভ্যুত্থানের পরে। দেখেন, প্রথমত যার কথা বলছেন, হ্যাঁ, সালাউদ্দিন আহমদ, তিনি রাকসুর জিএস সম্ভবত। হ্যাঁ, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমার বাসা যেহেতু রাজশাহী বিভাগে, সেহেতু আমার রাজশাহী যাওয়া হয়, এবং সালাউদ্দিন আমাকে আমি অনেকবার বলেছি ব্যক্তিগতভাবে যে তোমার সবকিছুর সাথে তুমি যে ধরনের কর্মকাণ্ড করো তার সাথে আমি অনেক কিছুর সাথে একমত না। মানে প্রকাশটা, ধরেন রাগের প্রকাশ, ক্রোধের প্রকাশ, একজন রাজনীতিবিদ হলে, একজন ছাত্র নেতা হলে একটা দায়িত্বশীল জায়গা থাকে, অনেক মানুষের দায়িত্ব তো থাকে, সেই কারণে প্রকাশটা অনেক সময় যেভাবে আসলে আমাদের ক্যাজুয়ালি আসে, এটা এভাবে প্রকাশ করা যায় না যখন আপনার উপর অনেক দায়িত্ব থাকে। সুতরাং দায়িত্বশীল জায়গা থেকে অনেক কিছুই বলা যায় না, অনেক কিছু করা যায় না। তো এই জায়গায় আমার তার সাথে দ্বিমত আছে। হ্যাঁ, সে যেভাবে করে প্রকাশ করে অনেক কিছু, ভাষাগত দিক থেকে শুরু করে সবকিছু। কিন্তু এখানে এই স্পেসিফিক যে ঘটনাটার কথা আপনি বলছেন, সেই ঘটনার ব্যাপারে আমার বক্তব্য আছে। এই ঘটনাটা ঘটার পরে আমি তাকে কল দিয়েছি, আমি তাকে বলেছি যে কি ঘটনা আসলে, এইভাবে করে একটা বেলচা নিয়ে আপনি একজনকে আক্রমণ করলেন, এবং সে পরে বলছেন যে ছাত্রলীগ, কিন্তু ছাত্রলীগ এটা তো আপনার দায়িত্ব না, এটা আপনার দায়িত্ব, রাষ্ট্র দিয়েছে কি এটা দায়িত্ব, বেলচা নিয়ে একজনকে মারা, এটা তো আপনার দায়িত্ব না। তো পরবর্তীতে আমি যে ঘটনাটা শুনেছি, সেটা বলতে উনি কোনো একটা টেলিভিশন চ্যানেল, সম্ভবত যমুনা টেলিভিশনে, গতকালকে উনি এটা পুরো ঘটনাটা বলেছে। সেটা হচ্ছে প্রথমত ছাত্রলীগ যে এই যাকে আসলে মারার ঘটনা হয়েছে, তো তাকে প্রথমত প্রশাসনের কাছে দেয়া হয়েছিল, যে প্রশাসন, কারণ একেবারে ছাত্র হত্যার সাথে যারা জড়িত, যারা একদম ছাত্রদের সরাসরি আক্রমণ করেছে গণঅভ্যুত্থানের সময়, তখন তাদের ব্যাপারে তো একটা বক্তব্য আছে, তাদের তো আসলে সব বিশ্ববিদ্যালয়ে তাদের কিন্তু এখন পড়াশোনার বাইরে রাখা, এবং তাদের আসলে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো সেই জায়গায় সে যখন এসছে, তাকে কিন্তু প্রথমে প্রশাসনের কাছে দেওয়া হয়েছিল, প্রশাসনের কাছে দেওয়া হয়েছিল, এবং প্রশাসন কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। পরবর্তীতে পুলিশ কি করলো, তাকে কিছুদূর নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে, এবং এই ছেলেটাই গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে বা যারা আসলে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাদের নানানভাবে হুমকি ধামকি দিচ্ছিল। সুতরাং এইরকম একটা জায়গায় যখন পুলিশও তাকে ছেড়ে দিল, তখন কিন্তু যে সে যখন আবার ক্যাম্পাসে এসছে, তখন তাকে সালাউদ্দিন আহমদ করা দরকার ছিল, পুলিশের বিরুদ্ধে কমপ্লেন। পুলিশের বিরুদ্ধে আপনি কাকে কমপ্লেন করবেন? কেন পুলিশের বিরুদ্ধে কাকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নাই? আছে তো, পুলিশের কি পুলিশের ঊর্ধ্বতন কিছু উপায় থাকে তাদের বিরুদ্ধে? তখন আমরা কি করি বলেন তো? আপনি কোন পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ করতে পারছেন? আমি যদি বলি একেবারে গত 15 বছরের কথা বাদই দিলাম, আপনি বলেন, আমি মনিরা শারমিন, আমি একজন পুলিশের ব্যাপারে একদম ধরেন ওসির বিরুদ্ধে আমি একটা অভিযোগ করবো, আপনি চিন্তা করতে পারেন যে আমি ওসির কথা যাই এসপি কে বলবো, আর এসপি বলবে যাচ্ছে ঠিক আছে, ওনার বিরুদ্ধে আমি অভিযোগটা নিলাম? এই সিচুয়েশনটা তো হয় না। ওই যে বললাম যে আমাদের তো আসলে এই পুলিশের অভিযোগ আমরা কাকে দিব, এটার জন্যই তো আমাদের আসলে পুলিশ কমিশনটা দরকার ছিল, যে পুলিশ অপরাধ করলে কর্তৃপক্ষকে জানিয়েছে যে পুলিশ এটা তাদেরকে ছেড়ে দিয়েছে।
না না না, দেখেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে নাই, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ যখন এই যে পুরো জিনিসের সাথে জড়িত, তখন তো আসলে স্টুডেন্টদের, তারা তো স্টুডেন্ট, এখন রানিং স্টুডেন্ট, তাদের তো আস্থা নাই, অনাস্থা। এবং যখন এই ধরনের ঘটনা, যখন আমি বললাম যে তারপরে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে যে যখন তাকে আবার এরকম আহ সে মারতে গেছে, তারপরে কিন্তু তাকে আবার আবার মানে পুলিশের কাছে দেওয়া হয়েছে। তো এই জায়গাগুলোতে অসুবিধার জায়গা কি জানেন, যে আমাদের কিন্তু গণ অভ্যুত্থানের পরে আমরা কয়েকটা জিনিস সেটেল করতে পারি নাই। এই যে এই ধরনের ঘটনাগুলো, যে এই ছাত্রদের আসলে কি হবে, এবং আরো কিছু ব্যাপার আছে যে আওয়ামী পন্থী কিছু শিক্ষক যারা এই গণ অভ্যুত্থান থেকে শুরু করে পুরোটা সময় এই শিক্ষক হিসেবে তারা ওই যে সাংবাদিকের যে বর্ণনাটা দিলাম, ঠিক সেভাবে করে এই ন্যারেটিভ উৎপাদনের মাধ্যমে এই পুরো সিস্টেমটাকে টিকিয়ে রেখেছিল। তাদের কি হবে, এই প্রশ্নগুলো কিন্তু সমাধান আমরা করতে পারি আমি নাই। একটু এখানে একটা বিষয় আমার আগ্রহ আছে, যারা ন্যারেটিভ উৎপাদন করলো এবং টিকিয়ে রাখলো, তাদের বিরুদ্ধে পাল্টা ন্যারেটিভ এখন উৎপাদন করবেন আপনারা, খুবই যোগ্য, দক্ষ এবং খুবই মেধাবী মানুষজন, তাদেরকে ধরে ধরে পুলিশে দেওয়া, পেটানো, এটার দরকার আছে কি? আচ্ছা, যদি মিথ্যা কথা বলে থাকেন তাহলে সেটা অবশ্যই ডিফারেন্ট কথা, ডিফামেশন করে থাকেন বা আইনি আইনি অপরাধের তালিকার মধ্যে পড়ে থাকেন, তাহলে অবশ্যই তাদের বিচারের আওতায় আনতে হবে। কিন্তু ন্যারেটিভের জবাব তো ন্যারেটিভ আপনারা উৎপাদন করার সক্ষমতা রাখেন। দেখেন ন্যারেটিভ উৎপাদনের থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনি আপনি আসলে কি, এটা তো আমার জানতে হবে যে আপনি শিক্ষক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত জানতাম না যে শিক্ষকদের এত রং আছে। হুম হুম। মানে এই যে নীল রং, সাদা রং, এত রং যে আছে এটা আমি জানতাম না। আমার কাছে তো শিক্ষক, আমি তো স্কুল কলেজ পড়ে শিক্ষক মানে শিক্ষক, কিন্তু শিক্ষকরা যে কত নেকেডলি দলের চাটুকার হইতে পারে, এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগ পর্যন্ত আমার কোনো ধরনের মানে মানে আমার আমার চিন্তাতে ছিল না। সুতরাং এইভাবে করে দেখেন, এখন আমরা যেটা দেখলাম যে পরিস্থিতি কিন্তু মোটামুটি সেম। আগে এই পুরো সিস্টেমটাকে মানে ভুল ব্যাখ্যা দিয়ে, এবং পুরো আপনি যদি বলেন যে বিরোধী দলের যারা রাজনীতি করে তাদের নানানভাবে ডিফেম করে, এই বুদ্ধিশুদ্ধি তো এরাই দিচ্ছে। তো এইসব দিয়ে, এবং আপনি যদি বলেন ক্যাম্পাসের কথা, ক্যাম্পাসে আপনি যে আপনি আপনার রং থাকতে পারে, কিন্তু আপনি তো আমার শিক্ষক। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা হয়েছে, শিক্ষকদের একেবারে প্রত্যক্ষ মদদে ছাত্র সংগঠনগুলো ফাংশন করেছে, এটা তো বুঝতে হবে। তারা সরাসরি এই ছাত্র সংগঠনগুলোকে শেল্টার দিয়েছে। আপনি জানেন আমার নিজের ডিপার্টমেন্টে দেখা গেছে যে আমি উৎসুক ছিলাম, কারণ আমি আওয়ামী বিরোধী রাজনীতি করেছি, এবং আওয়ামী পক্ষের যে রাজনীতি তাদের সবসময় খুব মানে ক্লাস থেকে শুরু করে সব জায়গায় তাদের খুব গুরুত্ব দেওয়া হতো, এবং আমরা ছিলাম হচ্ছে উৎসুক যারা আমরা ওই রাজনীতিটাকে আমরা ইগনোর করেছি। সুতরাং এই জায়গাতে শিক্ষকরা আসলে যে যত ভাবে একজন স্টুডেন্টকে মানে তার লাইফ শেষ করে দিতে পারে শুধুমাত্র ছাত্র রাজনীতি করে দেখে, এটা আমরা দেখেছি। কিন্তু আমার কথা হচ্ছে, এখন আওয়ামী পন্থী শিক্ষক সে যদি আসলে এই আওয়ামী পন্থী স্টুডেন্টদের কাছে না হতো, এই বিএনপি পন্থী শিক্ষক সে যদি স্টুডেন্টদের কাছে বিএনপি পন্থী না দেখাতো, তাহলে তো আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা তো তাদের ফেসটা আমাদের দেখাইছে, আমাদের উপরে তারা এই হামলার মত উৎপাদন শুধু না, হামলার প্রত্যক্ষ মদতদাতা ছিল। আপনি জানেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নেটওয়ার্ক ছাড়া মানে আমরা এখন কি কখনো এর জন্য আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, মানে এর জন্য কি এখন তারা হামলার শিকার হবেন? মানে না, তারা হামলার শিকার হবে না। রাকসুর জিএসপি পদত্যাগে তা নিয়েও নানান রকম টিচারদের টানা হয়েছে, অনেক ছবি টবি আমরা দেখি, ভিডিও প্রকাশিত হয়। বা এইটা তো আমি বলছি যে এটা তো জিএস এর কাজ। এই লিস্ট করা জিএস এর কাজ না, এই লিস্ট করা হচ্ছে সালাউদ্দিন আম্মারের কাজ। এই লিস্ট করার কাজ হচ্ছে ইউজিসির। একটা তো মঞ্জুরি কমিশন আছে, তারা তো এই জায়গাতে ব্যবস্থা নিতে পারেন, এবং তাদের সেই অথরিটি আছে। কারণ নৈতিক জায়গা থেকে তাদের তো স্খলন ঘটেছে, তাদের নৈতিক জায়গা থেকে সে তার মানে নিরপেক্ষতা বজায় রাখতে পারে না, তাহলে তুমি কিসের শিক্ষক? এবং আমি যদি সাংবাদিকের ক্ষেত্রে কিন্তু আমি একই কথা বলেছি। সুতরাং আপনি যখন যে পেশায় আছেন, আপনার নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আপনি যদি রাজনীতি করেন, আপনি দলীয় পরিচয় রাজনীতি করেন, তখন আমি আপনাকে সাংবাদিক বলবো না, তখন আমি আপনাকে শিক্ষক বলবো। আপনি দলীয় পরিচয় আসেন, তখন আপনি ওই দল করেন, তখন আপনাকে আমি সেইভাবে করে মেজার করবো। মানে শিক্ষক, সাংবাদিক, আপনি বলছেন নানান রকম এত যে দল, এত যে রং আছে, আসলে তো শুধু আওয়ামী পন্থী না, এই যে এখন বিএনপি পন্থী, জামাত পন্থী, নানান রকম পন্থী এখনো আছে। তো এরা এখন কি করবে? মানে শুধু আওয়ামী পন্থীরাই এখন অচ্ছুত থাকবে, বাকিরা এখন দাপুটের সাথে থাকবে, তারপরে আবার যদি কখনো কোনো পরিবর্তন হয় তখন আবার এরা অচ্ছুত হয়ে যাবে। এই অচ্ছুতের বিষয় মানে নতুন বন্দোবস্ত বিষয়টা কি এরকম হবার কথা? আপনি বোধহয় শুনে থাকবার কথা, আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম উনি কিন্তু রিসেন্টলি এই কথাগুলো বলছেন। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, সেখানে কিন্তু উনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ের সংস্কারটা দরকার। আমরা কিন্তু এই কথাটা বলছি। বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে এখন আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয় যেমন আওয়ামী লীগের সময় হাসিনা যেরকম মাঠ ঘাট ব্যাংক বিশ্ববিদ্যালয় যেভাবে করে দলীয়করণ করেছে, এখন আমরা সেম বিষয়টা দেখছি যে বিএনপি এইভাবে করে দলীয়করণ করছে। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের আপনি অনেকগুলো মবের উদাহরণ দিলেন না, কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তাড়িয়ে দেওয়ার সেই মবের কথাটা আনলেন না। সেখানে বিক্ষুব্ধ যারা ছিল তারা কি বলেন তো, তারা দেখবেন হচ্ছে ওখানে তো সংগঠন আছে, ব্যাংকেও কিন্তু বড় একটা রাজনীতি আছে, সেখানে হচ্ছে বঙ্গবন্ধু পরিষদ আছে, জিয়া পরিষদ আছে। দেখবেন যে ওইখানে যারা আসলে বিক্ষুব্ধ জনতা তারা জিয়া পরিষদের সদস্য, এবং ওখানে আবার বঙ্গবন্ধু পরিষদের সদস্যও থাকবে। কারণ এখানে মনসুর সাহেব যেই সংস্কারগুলো করতে চেয়েছিলেন, সেখানে দেখা গেছে যে সেটা জিয়া পরিষদের সমস্যা হচ্ছিল, মানে বিএনপির সমস্যা হচ্ছিল, আওয়ামী লীগের সমস্যা হচ্ছিল। সুতরাং সেখানেও মাপ করে তাকে সরিয়ে দেওয়া হলো, এবং বিশ্ববিদ্যালয়গুলো কোনোটাই আর আসলে বাকি নাই, এবং মানে দলীয়করণ হতে। এবং নির্বাচন কমিশন আপনি দেখেন, একজন দলীয় লোক শামসুল, যার কথা এখন খুব আলোচিত হচ্ছে, একদম বিএনপির দলীয় লোক, যিনি আসলে বিএনপির হয়ে এতদিন কাজও করেছেন, সেই সাবেক আমলা